বাংলাদেশের জন্য আফগানিস্তান আসলে কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে, ইটস বিকজ রিসেন্ট পাস্ট বলুন বা বর্তমান শক্তিমত্তার কথা বলুন, আফগানিস্তানই তো এগিয়ে এবং বাংলাদেশ চাপে আছে, যেহেতু আফগানিস্তান বড় ব্যবধানে জিতেছে প্রথম ম্যাচটা। বাংলাদেশ অন অ্যান্ড অফ যাচ্ছে তাদের এশিয়া কাপটা, প্রথম ম্যাচটা জিতলো, পরের ম্যাচটায় হেরেছে, ব্যাকফুটে আছে, দলের বিভিন্ন জায়গায় পরিবর্তনের আভাস মিলছে, সব মিলিয়ে পরিস্থিতি তো একটু গুমোটি মনে হচ্ছে। নিঃসন্দেহে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে হারটা অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে, এবং প্রথম ম্যাচটা জিতেছিল হংকংয়ের বিপক্ষে, সেটা নিয়েও কোয়েশ্চেন ছিল যে আরেকটু বেশি ফাস্ট ব্যাটিং করা যেত কিনা। শ্রীলঙ্কার বিপক্ষে হারটাতে আরও অনেকখানি পিছনে ঠেলে গেছে, এবং আফগানিস্তান যেহেতু শুরুর ম্যাচটা জিতেছে, দে আর ইন দ্য আপার হ্যান্ড। এবং আমরা যদি স্ট্যাটও দেখি, ফেস টু ফেস বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের মোট 12টা ম্যাচ হয়েছে, সেখানে 5টা জয় বাংলাদেশের, 5টাই বাংলাদেশের মাটিতে, নিউট্রাল ভেন্যু বা অ্যাওয়ে। যেহেতু আফগানিস্তানের সঙ্গে তো আসলে অ্যাওয়ের হিসেবটা নেই, নিউট্রাল ভেন্যুতেই আফগানিস্তানের 5টা জয় আছে, বাংলাদেশের মাটিতেও আফগানিস্তানের 2টো জয় আছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। তো যেহেতু খেলাটা হচ্ছে আবুধাবিতে, একটা কোয়েশ্চেন ঘুরে ফিরে আসেই যে আসলে বাংলাদেশ কি তাহলে আফগানিস্তানের সঙ্গে কখনোই কি টি-20 জিততে পারবে কিনা, ঘরের বাইরে গিয়ে। ওয়ানডেতে জিতেছে, 19-এর ওয়ার্ল্ড কাপে জিতেছে, এর আগে 15-এর ওয়ার্ল্ড কাপে জিতেছে, কিন্তু যখন ফরম্যাটটা টি-20 সবসময় আফগানিস্তানি ফেভারিট হয়ে থাকে, এবং গেল 4-5 বছরের হিসেবে তো বলাই যায় যে আফগানিস্তান আসলে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশের চেয়ে। টি-20 ফরম্যাটের শেষ যে দুটো ম্যাচ বাংলাদেশ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, যতটুকু মনে হচ্ছে যে দুটো ম্যাচ কভার করেছিলাম, আমেরিকা বাংলাদেশ হেরেছে, যেখানে বাংলাদেশ সেমিফাইনাল খেলার কথা ছিল, সেখানে সেই ম্যাচটা জিততেই পারেনি, সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে। এছাড়া সারজাতেও বাংলাদেশ খুব অল্প রানে গুটিয়ে গিয়ে সেই ম্যাচটা হেরেছে। ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের রেকর্ডটা আফগানিস্তানের চেয়ে বেটার, ইটস বিকজ ওয়ান ডেতে আমরা আফগানিস্তানকে অনেকবারই হারিয়েছি দেশের বাইরে। তবে ফরম্যাটটা যেহেতু টি-20, শক্তির দিক থেকে তো আসলে আফগানিস্তানে এগিয়ে, এবং শেষ 5 ম্যাচে যদি আপনি দেখেন, বাংলাদেশ যে 2টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচই তো আসলে ঘরের মাটিতে। এখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে প্রথমেই 2টা উইকেট হারিয়েছে, সেটাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এরপর আর রিকভারি করা সম্ভব হয়নি। শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনেক তারা চেষ্টা করেছিলেন, তবে রানটা কখনোই যথেষ্ট মনে হয়নি, এবং আপনার বোর্ডে যথেষ্ট রান না থাকলে বোলারদের পক্ষে আসলে ওইটা ডিফেন্ড করা সম্ভব না। ক্যাচ মিস হয়েছে, শেখ মাহিদি যদি ক্যাচটা ধরতে পারতেন সেক্ষেত্রে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো, ফাইটটা একটু লম্বা করতে পারতো। সব মিলিয়ে ডিসঅ্যাপয়েন্টিং একটা ক্যাম্পেইন চলছে, তবে সব কিছু আসলে নির্ভর করছে শেষ ম্যাচটা বাংলাদেশ কেমন করে সেটার উপরে, সেদিকেই আসলে সবার চোখ। অনেক আসলে যদি কিন্তু সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে, মানে যে কোনো টুর্নামেন্টেই এখন একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। বাংলাদেশ যখন কোনো গ্রুপে থাকে, সেই গ্রুপের হিসেব নিকেশটার দিকে নজর থাকে। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যান যদি দেখি, গত বছর টি-20 বিশ্বকাপে যেটার কথা বলছিলেন যে কিংস্টাউনে আফগানিস্তানের বিপক্ষে 8 রানে বাংলাদেশ হেরেছিল, সিলেটে 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছিল 2023-এ, 2022-এ শারজায় 7 উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হার মানতে হয়েছিল, সেটাও এশিয়া কাপে, এবং এর আগে মিরপুরেও আফগানিস্তানের বিপক্ষে 8 উইকেটের হার। সেটা বলে দিচ্ছে সবশেষ 5 ম্যাচের 3টাতেই আফগানিস্তান জিতেছে। যদি 10 ম্যাচের হিসেব করা হয়, সেখানেও আফগানিস্তানের আধিপত্য। এই ব্যাপারটা আসলে কি বলে দেয় যে মানে সাউথ এশিয়ার একটা অন্যতম ফেভারিট টিম আফগানিস্তান হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তাদেরকে শিরোপার দাবিদার হিসেবেও মানছে, বাংলাদেশকে অনেকেই মানতে চাইছে না। তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন, এবং নিশ্চয়ই কালকের ম্যাচটাও এক্সাইটিং হতে চলেছে। আফগানিস্তানের জন্য আসলে রহমানুল্লাহ গুরবাজের ফর্মে ফেরাটা খুব জরুরি। আমরা হয়তো চাইবো তার যে ফর্মটা চলছে সেটা আরও একটা ম্যাচ ক্যারি করুক। এখন রহমানুল্লাহ গুরবাজ যদি পারফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ডোরটা ওপেন হয়ে যাবে, কারণ আফগানিস্তানের কিন্তু মিডল অর্ডারে কিছুটা ঘাটতি আপনার চোখে পড়বে। মিডল অর্ডারটা আসলে স্পেশালিস্ট ব্যাটারদের কমতি আছে। 4 নম্বরে নবী ব্যাট করছেন, 5 নম্বরে গুলবাদিন নাইব বা ওমর জাই, তো ওই জায়গায় তাদের একটা দুর্বলতা আছে। আপনি যদি শুরুতে গুরবাজকে ফেরাতে পারেন এবং ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতলের একটা উইকেটে যদি আপনি নিতে পারেন, মিডল অর্ডারে তাদের যে ঘাটতি আছে সেটা যদি শুরুতে এক্সপোজ করে দিতে পারেন, দেয়ার ইজ আ চান্স। এবং সেই চান্সটা ক্রিয়েট করার জন্য মুস্তাফিজ, তাসকিন বা তানজিম সাকিব, তাদেরকে আসলে মূল রোলটা প্লে করতে হবে। আমরা এখনও আসলে জানি না যে কোন 3 জন খেলবেন। তাসকিন সেকেন্ড ম্যাচটা খেলেননি, শরীফুল খেলেছেন, তানজিম সাকিব, মুস্তাফিজ 2টা ম্যাচই খেলেছেন। এখন দেখা যাক আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আসলে কোন পেস অ্যাটাক বাংলাদেশ খেলা এবং কয়জন পেসার খেলা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ আফগানিস্তান একজন স্পেশালিস্ট পেসার খেলাবে, ফজল হক ফারুকী, সাথে আজমাতুল্লাহ ওমরাজাই, করিম জানাত বা গুলবাদিন নাইবরা থাকবেন। তাদের মূল শক্তি তাদের স্পিন বোলিং। আল্লাহ গাজনাফার
রাশিদ খান, নূর, নবী তাদেরকে বাংলাদেশের টপ অর্ডার কতটা হ্যান্ডেল করতে পারে সেটা এই ম্যাচে একটা বড় পার্থক্য টানবে। এবং আমরা জানি দুই লেফট হ্যান্ডেড ওপেনার মিস্ট্রি স্পিনের এগেনস্টে একটু হলেও দুর্বল। মুজিবকে দিয়ে আমরা দেখেছি আফগানিস্তান অনেকবারই বাংলাদেশকে টার্গেট করেছে, এখন মুজিব একাদশেই নাই। আল্লাহ গাজনাফার তার চেয়ে বেটার দেখেই তো আসলে মুজিব একাদশে জায়গা পাচ্ছেন না, যদিও স্কোয়াডে মুজিব আছেন। তো এখন দুজন ওপেনারের একজন অন্তত আসলে ক্যারি করতে হবে। লিটন ফর্মে আছেন, তাকে ধারাবাহিকতাটা টেনে রাখতে হবে। আবার তাওহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন আছে যে তিনি কি এই ম্যাচে সুযোগ পাবেন কিনা। বদল আনলে ওই একটা জায়গাতে আসলে বদলের সম্ভাবনা আছে, কারণ হৃদয় ফর্মে নেই। 36 বলে 35 রান করেছেন হংকংয়ের এগেনস্টে এবং সেই ম্যাচে তিনি স্ট্রাগল করেছেন। তাকে আমরা খুব ফ্রাস্ট্রেটেড ব্যাটিং করতে দেখেছি। ইটস বিকজ তিনি যখন একটু সেট হয়ে গেছেন তখন থেকেই বড় শট খেলার চেষ্টা করেছেন, অ্যাক্রস দ্য লাইন অনেকগুলো শট খেলেছেন, কোনোটাই লাগাতে পারেনি এবং ফ্রাস্ট্রেশনটা তার চোখে মুখে ফুটে উঠেছিল। সেটা টিম ম্যানেজমেন্টকেও ভুগিয়েছে, তাদের চোখে মুখে আমরা বুঝতে পারছিলাম যে যেভাবে বাংলাদেশ রানটা চেস করতে চেয়েছে সেভাবে করতে পারেনি। এখন হৃদয়ের জায়গায় কি আপনি সাইফকে খেলাবেন কিনা এটা একটা বড় প্রশ্ন। আপনার কাছে আসলে কি মনে হয়? নিশ্চয়ই তাওহিদ হৃদয়ের পারফরমেন্সটা গেল 3-4 সিরিজ ধরেই আমরা দেখে আসছি যে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছেন না, বা কিছু একটা ট্রাই করছেন সেটার ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি হচ্ছে না। সেটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন কেন হচ্ছে না। টপ অর্ডারের কথা বলছিলেন, আফগানিস্তানের কথা, যে রামানাল গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল তারা ক্লিক না করলে আফগানিস্তানকে খাবি খেতে দেখা যায়। যদিও আগের ম্যাচে আজমতুল ওমর জাইফ হাফ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য। আগের ম্যাচে প্রথম দুটো ওভার যখন মেইডেন হলো এবং টি-20 ইতিহাসে সেকেন্ডবার এরকম ঘটনা ঘটেছে, সেখানেও দুজন ওপেনারই ওয়াজ ডাক, পারভেজ হোসেন এবং তানজিদ হাসান তামিম। সেটাও ক্রুশাল কিনা, মানে পরের ম্যাচে অবশ্যই ক্রুশাল। আপনি প্রথম 2 ওভারে বোর্ডে কোনো রান জমা করতে পারেননি, 140 করেছেন 18 ওভারে, রাইট? হ্যাঁ, আপনি যদি আর 20টা রান করতেন 160 হলে ডিফারেন্ট বল গেম হইতো। এবং আরও একটা বিষয় হচ্ছে, যখন শেখ মাহিদি শরীফুলের বলে কামিল মিশারা ক্যাচটা ছেড়েছেন, তখন যদি ওই ক্যাচটা ধরতে পারতেন তখন ওই বলে ওই 2টা রান হয় না এবং পরের 3 বলে 6-4-4, মানে 16 রান ওই 4 বলে এসেছে। আপনি 4 ওভার শেষে 38-40 1 উইকেটে আর 4 ওভার শেষে 20 2 উইকেটে, ডিফারেন্ট ইস্যু। ক্যাচ ধরতে হবে আপনাকে, যে চান্সগুলো আপনি ক্রিয়েট করবেন সেই চান্সগুলো কাজে লাগাতে হবে। আফগানিস্তান এখন নামে ভারে বা শক্তিমত্তা বাংলাদেশের চেয়ে গিয়ে, এটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়েই সেই অনুযায়ী গেম প্ল্যান সাজাতে হবে। আফগানিস্তানের স্পিনারদের ট্যাকেল করার জন্য প্রপার গেম প্ল্যান থাকা দরকার, যে আপনি কাকে চার্জ করবেন, কাকে একটু দেখে খেলবেন, কোন সময়ে চার্জ করবেন, আর্লি উইকেট চলে গেলে কি করবেন। এই স্ট্র্যাটেজিগুলো নিয়েই আসলে বাংলাদেশকে মাঠে নামতে হবে, কারণ খেলাটা যেহেতু আবুধাবিতে, সেটা অনেকাংশে আফগানিস্তানের জন্য হোম কন্ডিশন। নিশ্চয়ই। এবং সারজাতে তারা একটা টুর্নামেন্ট খেলেছে, সেখানে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারা হারলেও এই কন্ডিশনে তারা গেল 20-25 দিন ধরেই আছে এবং এটা তাদের ঘর বাড়ি। তাদের ক্রিকেটারদের বেশিরভাগই কিন্তু আরব আমিরাতেই থাকেন, বেশিরভাগ না সবাই থাকেন বললে আসলে খুব একটা ভুল বলা হবে না, এবং উইকেটে তাদের হাতের তালুর মতোই চেনা। বাংলাদেশের জন্য তাই কাজটা কঠিন। এখন খুব বেশি অদল বদলের পক্ষে আমি আসলে না, কারণ সাইফ হাসানকে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলিয়ে যিনি খেলছেন অনেকদিন ধরে তাওহিদ হৃদয়, তার উপর ভরসা রাখতে চাইবো আমি। এবং স্ট্র্যাটেজিক বদলও যদি আসে, নাসুমকে আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন। রিশাদ মাহেদির সাথে নাসুম উইল বি আ গুড অপশন। তবে সেক্ষেত্রে আপনাকে একজন পেস বোলার কমাতে হবে, সেটা আমার মনে হয় শরীফুল বা তাসকিন যারই খেলার কথা তিনি হওয়ার সম্ভাবনা বেশি, বিকজ মুস্তাফিজকে আপনি খেলাবেনই, আপনি তানজিম সাকিবকে তার ব্যাটিংয়ের জন্য রাখতে চাইবেন। আমাদের ওখানে যে সহকর্মী আছেন তার কাছে আসলে সরাসরি চলে যেতে চাই, এই আপডেটগুলো হয়তো তিনিই ভালো দিতে পারবেন। রাহুলকে একটু যুক্ত করে নিতে চাই, যিনি আছেন আবুধাবিতে। বাংলাদেশের আজকে প্র্যাকটিস আছে রাহুল, আর কিছুক্ষণ পরই সব মিলিয়ে তখনই হয়তো বোঝা যাবে যে একাদশটা কেমন হতে পারে। তারপরও কোনো আভাস পাচ্ছেন কিনা যে কী ধরনের বদল আসতে পারে। আমরা হৃদয়ের কথা বলছিলাম, বা স্ট্র্যাটেজিক পরিবর্তনে যদি একজন স্পিনার বেশি খেলানো হয় উইকেটটা কেমন হতে পারে। উইকেটটা আসলে কোন উইকেটে খেলা হবে সেটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। আমরা দেখেছি ভিন্ন দুটো উইকেটে কিন্তু খেলা হয়েছে নাবিল কাছে, এবং আপনি বলছিলেন যে একজন পেসার কম খেলিয়ে একজন স্পিনার বেশি খেলানো যায় কিনা সেই ব্যাপারে একটা আলোচনা আপনারা করছিলেন। তবে গতকালকে আপনি জানেন যে আমি আসলে টিম হোটেলে গিয়েছিলাম, যেহেতু বাংলাদেশ দল আসলে বিশ্রামে ছিল গতকালকের দিনটা, ফলে টিম হোটেল থেকে কেউ আসলে খুব বেশি বের হয়নি। ফলে টিমের একজনের সাথে আমার কথা হচ্ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা নিয়ে এবং তার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের প্ল্যানিং নিয়ে। একজন খুব গুরুত্বপূর্ণ একজন কিন্তু বলছিলেন নাবিল কায়সার যে আফগানিস্তানের এগেনস্টে আমরা কি স্পিন দিয়ে কতখানি তাদেরকে অ্যাটাক করতে পারবো সে বিষয়ে
তারা আসলে সংশয় রাখে অ্যাজ এ টিম। এবং এই জায়গায় তারা কি তাদের পেসাররা যে ধরনের ফর্মে আছে, বাংলাদেশের পেসাররা যে ধরনের ফর্মে আছেন বা যে ধরনের পেস বোলিং লাইন আপ বাংলাদেশের আছে, বাংলাদেশ কি আসলে পেসের দিকেই একটু বেশি ঝুঁকবে কিনা? এমনকি তিনি এটাও বলছিলেন যে বাংলাদেশ দল কি আসলে 4 পেসার নিয়ে খেলবে কিনা। যদিও আমি জানি না এই প্ল্যান আসলে কতখানি বাস্তবিক কিংবা এই প্ল্যান আদতে টিম মিটিং এ ধোপে টিকবে কিনা, বাট এই ধরনের একটা চিন্তা আহ, রয়েছিল বা আছে কয়েকজন টিম মেম্বারের মধ্যে। ফলে সেটা আমি বলছি না যে 4জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে, বাট আমি আপনাকে মাইন্ডসেটটা বোঝানোর জন্য বলছি যে আফগানিস্তানের বিপক্ষে কি ধরনের মাইন্ডসেট বাংলাদেশ দল রাখতে চায়। যেহেতু আসলে এই ম্যাচটা বাংলাদেশের জেতা ছাড়া, আপনারা সুপারও দিয়েছেন যে অঙ্ক কি কঠিন, এই অঙ্ক আসলে জেতা ছাড়া কোনো অঙ্কই আপনি মেলাতে পারবেন না। ফলে ম্যাচ জেতার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা বাংলাদেশ দল করতে চাইছে। এবং আপনি বলছিলেন যে আফগানিস্তানের প্লেয়ারদের জন্য কিন্তু এটাই ঘরবাড়ি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশ দল কিন্তু আবুধাবিতেই থাকছে এবং আবুধাবিতেই প্র্যাকটিসটা করছে, ম্যাচও খেলছে আবুধাবিতে। অন্যদিকে আফগানিস্তান দলের টিম হোটেল কিন্তু দুবাইয়ে, এবং তারা ম্যাচ খেলছে 2 ঘন্টা জার্নি করে এসে আবুধাবিতে। এবং প্র্যাকটিসও যদি তাদেরকে যেই মাঠে তারা খেলবে সেটা করতে হয় 2 ঘন্টা জার্নি করে এসে খেলতে হবে। এবং ম্যাচ ডে বাদে, হংকং এর বিপক্ষে তারা একটা ম্যাচ খেলছে, সেই ম্যাচ ডে বাদে তারা কিন্তু একদিনও হোটেল থেকে জার্নি করে এসে আবুধাবিতে প্র্যাকটিস করেনি। এবং এই ব্যাপারে ওই দলের ম্যানেজারের সাথে আমার কথা হচ্ছিল যে আপনারা ম্যাচের আগের দিনও কেন আবুধাবিতে প্র্যাকটিস করছেন না? আমরা সবাই জানি যে প্রত্যেকটা দলই চায় ম্যাচ ডেতে যেই ভেন্যুতে ম্যাচ হবে সেখানে আগের দিন অন্তত প্র্যাকটিস করার ফ্যাসিলিটিটা নিতে, সেখানে অ্যাডাপশনটা করতে। তিনি আমার বলছেন যে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই এইটা দাবি করেছেন যে আমাদের আসলে এই জায়গায় অ্যাডাপশনের কিছু নেই, আমরা 2 ঘন্টা জার্নি করে গিয়ে আবুধাবিতে অ্যাডাপ্ট করতে হবে আমাদের, এরকম কিছু তারা ফিল করছেন না। বরং তারা দুবাই প্র্যাকটিস করছেন এবং সেখানেই তাদের প্রস্তুতিটা নিচ্ছেন এবং এখানে এসে জাস্ট তারা ম্যাচটা খেলতে চান। ফলে তাদের যে মেন্টাল স্ট্রেংথটা এই কন্ডিশনে খেলা হওয়াতে, আবুধাবি বলেন, শারজা বলেন, দুবাই বলেন, এগুলো তাদের আসলে হাতুর তালুর মতো চেনা। তারা আসলে ওই একদিন আবুধাবিতে এসে প্র্যাকটিস করে খুব বেশি অ্যাডাপ্ট করবেন সেই মেন্টাল সেট তাদের নেই। তারা আসলে মোটামুটি নিশ্চিত বা তাদের ওই মেন্টাল স্ট্রেংথ আছে যে আমরা এখানে এসে যে কোনো দিন এসে ম্যাচ খেলে ভালো করে ম্যাচ জিতে চলে যেতে পারবো। রাহুল, কনফিডেন্স ভালো, এটা কি আপনার কাছে ওভার কনফিডেন্স মনে হচ্ছে কিনা? যেহেতু বলছিলেন যে তাদের টিম ম্যানেজারের সাথে কথা হয়েছে, কথা কি হয়েছে সেটা হয়তো আপনি বলছেন, তবে বডি ল্যাঙ্গুয়েজ কি আসলে বলছে কিনা যে তারা একটু অতি আত্মবিশ্বাসী হয়ে উঠছে, যেহেতু তারা অনেকদিন ধরে ওখানে আছে? বা আমরা বলছিলাম যে তাদের বেশিরভাগ ক্রিকেটাররা আরব আমিরাতেই আসলে থাকেন, উইকেটগুলো তাদের খুব ভালো মতোই চেনা। তারপরও আপনিই তো আসলে বলছেন যে ম্যাচ সিচুয়েশনে, ম্যাচ কন্ডিশনে আপনি ওই মাঠে প্র্যাকটিস করার আসলে বিকল্প নাই। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে জিনিসটা একটু অতি আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে? সেটাই আমি ভাবছিলাম যে হংকং এর বিপক্ষে ম্যাচের পর কিন্তু বেশ কয়েকদিন সময় পেয়েছে আফগানিস্তান দল। দুবাই থেকে এসে তারা চাইলে 1-2 দিন প্র্যাকটিস করতেই পারতেন। এবং আমি প্রায় প্রতিদিনই তাদের ম্যানেজারকে যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনারা কি আজকে আসবেন কিনা। তিনি প্রতিদিনই বলেছেন যে না, আমরা দুবাই প্র্যাকটিস করছে। এবং আমি তো মোটামুটি ধরেই নিয়েছিলাম যে আজকে অন্তত আবুধাবিতে তারা আসবে। আপনি জানেনই যেহেতু একটা ম্যাচ প্রিভিউ আমাদের করতে হয়, ফলে 2 দলের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখা বা জানা আমাদের জন্য জরুরি। ফলে আমি আজকেও তার সাথে যখন কথা বললাম যে আপনারা কি আবুধাবিতে আসছেন কিনা আজকে, তিনি আজকেও বললেন যে না, আমরা দুবাই প্র্যাকটিস করছি। তখন আমি আসলে তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনারা এই ফ্যাসিলিটি গুলো কি নিতে চান না ম্যাচ ডেতে? তখনই তিনি আসলে তার প্লেয়ারদের ওই মেন্টাল সেটটার কথা বললেন যে তারা আসলে কনভিন্স না ওই ব্যাপারটার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হয়তো বা ওভার কনফিডেন্স হতে পারে, তবে যেই পরিসংখ্যান বা অতীতের যে পারফরমেন্স বা এই জায়গায় খেলার যে তাদের এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে আসলে এই ম্যাচটায় আফগানিস্তান এবং প্রথম ম্যাচে তারা যেভাবে জয় পেয়েছে তাদেরকে একটু আত্মবিশ্বাসী মনেই হচ্ছে এই গ্রুপের অন্য 3টা দলের থেকেই। রাহুল, ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছিলেন যে আফগানিস্তানের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বা বাংলাদেশের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখেছেন? যেহেতু আপনি টিম হোটেলে গিয়েছিলেন, সমর্থকদের অনেক হতাশা, আক্ষেপ আমরা দেখতে পেয়েছি। প্রবাসী বাংলাদেশি যারা আছেন, ক্রিকেটাররাও আসলে সেটাতে কতটুকু এফেক্টেড হয়েছেন বলে মনে করছেন? না, খুব বেশি এফেক্টেড যে হয়েছে বা হওয়ার সুযোগ আছে সেটা আমার মনে হয় না। কারণ দেখেন রাফি, এটা কিন্তু আসলে একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে। আপনি কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশ 2-3টা ম্যাচ ধরে হারছে। তারা টানা সিরিজ জিতে এসেছে। আপনি যতই বলেন নেদারল্যান্ডের সঙ্গে, আপনাকে ম্যাচ জিততে হবে। আপনি পাকিস্তানের সাথে খেলেছেন, শ্রীলঙ্কার সাথে খেলেছেন, আপনি সিরিজ জিতে এসেছেন। ফলে সহজ ব্যাপার না। আপনি হংকং এর সাথে এখানে এসে অ্যাডাপ্ট করে নিয়ে ম্যাচ খেলেছেন, জিতেছেন। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে আপনারাই তো আলোচনা করছিলেন যে কিছু কিছু ঘটনা যদি বাংলাদেশের পক্ষে আসতো
ওই যে হৃদয়ের অফ ফর্ম, তারপরও তিনি যদি ওভাবে রান আউটটা না হতেন তাহলে হয়তো বা ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতো। লিটন দাসের সাথে জাকির আলী অনেকের যে পার্টনারশিপটা হচ্ছিল সেটা যদি আরেকটু বড় হতো তাহলেও ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারতো। সবশেষ শেখ মেহেদির যে ক্যাচ মিসটা সেটা যদি না হতো তাহলেও ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতো। এই ছোট ছোট ব্যাপারগুলোতে আসলে টি-20 ম্যাচে আপনাকে হারিয়ে দিবে এবং সেটাই বাংলাদেশের হয়েছে। বাট অ্যাজ এ হোল আপনি যদি দেখেন যে টিমের ওই ব্যাপারটা কিন্তু ওই দিন ম্যাচে হারের পর জাকির আলী অনেক প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি একদম সোজাসুজি বলেছেন যে আমরা কিন্তু এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি এবং একটা ম্যাচ হারার পরে আমরা বলতে চাই না যে আমরা এখন ঘরে চলে যাব, আমরা এখনো ওই চ্যাম্পিয়ন হতেই চাই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমাদের জিততে হবে, যেটা আমাদের কন্ট্রোলে রয়েছে, বাকি কোনো কিছু তো আমাদের কন্ট্রোলে নেই। এরপর যদি আমরা সুপার ফোরে খেলতে পারি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। ফলে ওই বডি ল্যাঙ্গুয়েজ বা ওই মেন্টাল স্টেট প্লেয়ারদের আছে, সেটা নিয়ে কোনো সংশয় আমি রাখতে চাই না। হয়তোবা মাঠের ক্রিকেটে এক্সিকিউশনে কিছু জায়গায় সমস্যা হয়েছে শেষ ম্যাচে, তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল পুরো স্ট্রেংথ নিয়ে ম্যাচ জেতার জন্য খেলবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রাফি। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুদূর আবুধাবি থেকে। ম্যাচের পরিস্থিতি বলছিলেন যে আসলে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বা আফগানিস্তানের আবুধাবিতে এখন অবধি না আসা, সবকিছু মিলিয়ে লাস্ট আসলে আপনার ব্যক্তিগত আশাবাদ কি বাংলাদেশ টিমের কাছে? কি ব্যক্তিগত আশাবাদ জিজ্ঞেস করলে তো সেটা মন থেকে আসবে, সেটা বাংলাদেশই আসবে। তবে আপনি যদি বাস্তবতা বিবেচনা করেন আফগানিস্তানকে আপনার এগিয়ে রাখতে হবে। আফগানিস্তান এখনকার যে টি-20 দলটা, সেই দলটা বাংলাদেশের চেয়ে স্পিন বোলিং এ বলুন অনেক শক্তিশালী, ব্যাটিং এ বলুন টপ অর্ডারে শক্তিশালী, মিডল অর্ডারে হয়তো বাংলাদেশ এগিয়ে থাকবে। তবে ওভারঅল আপনি যদি 11 জনের সাথে 11 জন কম্পিট করান আপনার আফগানিস্তানকে এগিয়ে রাখতে হবে। তবে ইতিহাস বা পরিসংখ্যান বলছে যে বাংলাদেশও জিতেছে, বাংলাদেশের পক্ষে আসলে জেতা সম্ভব। ঘরে বেশিরভাগ ম্যাচ জিতেছে, ঘরের বাইরে প্রথম জয়টা আসবে কিনা সেটা দেখার বিষয়। এবং ইকুয়েশন নিয়ে অনেক ধরনের কথাই আসলে হচ্ছিল, ইকুয়েশনটা একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জিততে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আমরা অনেক ইকুয়েশন দেখছি, প্রথম কথা হচ্ছে আপনাকে জিততে হবে। আপনি যদি জেতেন সেক্ষেত্রে আপনাকে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে এবং কারেন্ট বাস্তবতা বলছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতলেই পরে পর্বে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে 18 তারিখের ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ ইজিলি সুপার ফোরে যেতে পারবে যদি আফগানিস্তানের সাথে তারা জেতে। আর যদি ওই ম্যাচটাতে আফগানিস্তান জিতে যায় বাংলাদেশের কাছে হারার পরে, তখন 3 দলের পয়েন্ট সমান হবে, রান রেট কাউন্ট হবে। রান রেটের এখনকার যে সিচুয়েশন সেটা বলছে রান রেটে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কা বা আফগানিস্তান কাউকে আসলে টপকানো সম্ভব না। যে কোনো কিছুই পরের ম্যাচে হতে পারে, আপনি আফগানিস্তানের সাথে 70-80 রানে জিততে পারেন, সেক্ষেত্রে হয়তো পাশের দান উল্টে যাবে। তবে বাস্তবতা বলছে আফগানিস্তানকে বাংলাদেশ যদি ক্লোজ ম্যাচে হারায় এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশের চান্স। আপনি পুরো কথাগুলো বললেন যে হংকংকে আজকে শ্রীলঙ্কা হারাবেই ধরে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনো অঘটন না ঘটে সেক্ষেত্রে হিসেব নিকেশ সেটাই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.